প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শতকরা চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্নের সমাধান করব। যারা মূলত চাকরির পরীক্ষার জন্য একদম নতুন প্রস্তুতি নিতে শুরু করছো এবং যাদের শতকরা চ্যাপ্টার বা পার্সেন্টেজ চ্যাপ্টারের বেশ ক্লিয়ার নেই, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রাথমিকভাবে যেটুকু জানার প্রয়োজন রয়েছে সেটুকু আলোচনা করে আমরা প্রশ্নের সমাধান করতে করতে ভেতরের খুঁটিনাটি বিষয়গুলি দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো বেসিক বিষয়টা কি বলছে সেটা একবার দেখে নেওয়া যাক। শতকরা বা পার্সেন্টেজ কি? শতকরা হলো কোনো পরিমাণকে 100 ভাগের কত ভাগ এই আকারে প্রকাশ করা। যেমন মনে করো 10 ভাগের 3 ভাগ, ঠিক আছে? 10 ভাগের মধ্যে 3 ভাগ অর্থাৎ 3-এর 10 অংশ সমান শতকরায় কত। যদি শতকরায় বলে তাহলে 100-র মধ্যে কত, অর্থাৎ 100 দ্বারা এটাকে গুণ হবে। ওকে, তাহলে এটা দিয়ে কাটলে 10, 3 10 30, পাশে অবশ্যই শতকরার চিহ্নটা বসবে। ঠিক আছে, শতকরার অঙ্ক করার আগে বেশ কয়েকটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। যেমন 50% যদি অংশে পরিণত করতে হয় তাহলে সেটা সবসময় হাফ হয়। ঠিক আছে, 25% সমান 1/4 হয়। ঠিক আছে, 75% সমান 3/4 হয়। এখন শতাংশ দেওয়া থাকলে কিভাবে অংশে আর অংশ দেওয়া থাকলে কিভাবে শতাংশে প্রকাশ করতে হয় সেটা দেখব। দেখো, অংশ দেওয়া ছিল, শতাংশে প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, শতকরা চিহ্নটা চলে এলো। এখন যদি শতাংশকে অংশে পরিণত করতে হয়, যেমন আমি এই মানগুলো মনে রাখতে বললাম, কিভাবে এলো সেটা চলো একবার দেখি। যেমন 50% সমান হাফ কিভাবে এলো? একটা কথা মাথায় রাখবে, যেখানে শতাংশ চিহ্নটা আসবে, যদি শতাংশ চিহ্নটাকে উঠিয়ে দিতে হয় তাহলে সেখানে মূল বিষয়টাকে 1/100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 50% রয়েছে, তাহলে অংশে পরিণত করতে হলে 50 গুণিত শতাংশকে উঠিয়ে দিতে হলে কি করতে হবে? 1/100 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে 50 দ্বারা 100 কাটলে 2, এইভাবেই আসছে হাফ। ঠিক আছে, অর্থাৎ 50% সমান হাফ, 75% সমান 3/4। এইগুলো আমরা বারবার ক্যালকুলেট করে দেখব না। 25% সমান 1/4। সাধারণত এই ব্যাপারগুলি বারবার বিভিন্ন জায়গায় আমাদের সামনে আসবে অঙ্ক করতে গিয়ে, তখন আমরা যদি অংশ থাকে সেটাকে সরাসরি শতাংশে, বা যদি শতাংশ থাকে সেটাকে সরাসরি অংশে প্রকাশ করে নেব। তো যাই হোক, অঙ্ক করতে করতে একদম এই চ্যাপ্টারের খুঁটিনাটি বিষয়গুলি দেখে নিব। প্র্যাকটিস করতে করতে যদি বিষয়গুলি শেখা যায় সেটা দীর্ঘদিন মনে থাকে। তাই আমরা প্র্যাকটিস করব, অঙ্ক করব এবং এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি কোথায় কিভাবে কাজে লাগাতে হয়, কতটুকু কাজে লাগাতে হয় সেই বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 0.1 এর 5% এর মান কত? খুবই সহজ একটি অঙ্ক। তো আমরা যেহেতু সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, তাই প্রথমের অঙ্কগুলি সাধারণত সহজই হবে। দেখো, আমরা ছোট থেকেই জানি এর যেখানে ব্যবহার করা হয় সেখানে কি চিহ্ন ব্যবহৃত হয়? গুণ চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে 0.1 এর আছে মানে গুণ 5%। শতাংশ উঠিয়ে দিতে হলে কি দ্বারা গুণ করতে হয়? 1/100 দ্বারা গুণ করতে হয়। আমরা একটু আগে কিন্তু বিষয়টি দেখলাম। তাহলে 0.1 গুণিত 5/100 আসবে 1/100 দ্বারা গুণ করলে। এক্সাম হলে কিন্তু এত কিছু করার প্রয়োজন নাই, দেখা মাত্রই এই জায়গাটায় হিট করতে হবে। ওকে, যখন ওপরে কোনো সংখ্যায় দশমিক থাকবে এবং দশমিকে মান দেওয়া থাকবে অ্যান্সার, ওপরে কোনো সংখ্যায় দশমিক থাকবে এবং অ্যান্সারে দশমিকে মান দেওয়া রয়েছে, তখন খেয়াল রাখবে নিচের সংখ্যাটা যেন সবসময় 1-এর পর কিছু শূন্য থাকে। যেমন 1-এর পর 2টো শূন্য রয়েছে, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। অর্থাৎ আমরা 5কে 100 দ্বারা কাটবো না, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। কেন? কারণ নিচে যদি 1-এর পর শূন্য থাকে তাহলে উপরে দশমিকের প্লেসমেন্ট চেঞ্জ করলেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। কিভাবে? দেখো, 0.1 গুণিত 5 মানে 0.5 হলো উপরে বাই 100। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা কিন্তু খুবই সহজ, এটা আমরা সকলেই জানি, তাই না? জাস্ট দেখো, 100 আছে মানে 1-এর পর 2টো শূন্য আছে, দশমিকটা 2 ঘর সামনে এগিয়ে যাবে, তার মানে কত আসবে? দেখো, 5 1 ঘর 2 ঘর সামনে এগিয়ে গেল। ঠিক আছে, কটা শূন্য? 2টো শূন্য। 1-এর পর কটা শূন্য? 2টো শূন্য, তাহলে 2টো শূন্য সামনে এগিয়ে যাবে দশমিকটা। ঠিক আছে, তাহলে 0.2
0.005 হবে এটার মান। ওকে, অর্থাৎ 0.1 এর 5% সমান 0.005। অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নিব আমরা পরের প্রশ্নে কি বলেছে। যদি এ এর 30% বি এর 50% হয় তবে বি এ এর শতকরা কত? দেখো, যেমন কমেন্ট দেওয়া রয়েছে সেভাবে আমরা প্রথমে লিখে নেব। এ এর 30% মানে এ এর মানে সেখানে গুণ 30% মানে 30/100। ওকে, সমান বি এর 50% মানে কি 50/100। ওকে, তো দেখো দুই পক্ষের নিচে 100 আছে, নিচে 100 আছে, কাটাকাটি করা যায়। উপরে দেখো 30 আছে আর এখানে 50 আছে, 0 কিন্তু কেটে দেওয়া যায়। ওকে, এটা আমরা জানি। তাহলে 3a সমান এলো 5b। এবার আমাদেরকে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। তবে বি এ এর কার দ্বারা প্রশ্ন করতে হবে, কার এ এর, সে ডান দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে বি সমান 3a/5। ওকে, প্রশ্ন পড়াটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ খুবই। তবে বি কার এ এর কার দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা ডান দিকে যাবে। তাহলে এই অঙ্কগুলি খুব সহজ হয়। ঠিক আছে, তাহলে এ গুণিত 3/5 অংশ, এটাকে যদি শতকরায় প্রকাশ করি, শতকরা কত বলেছে? ওকে, তাহলে 100 দ্বারা গুণ করে দেব। শতকরায় প্রকাশ করতে হলে কি দ্বারা গুণ করতে হয়? 100 দ্বারা। তাহলে এটা কত? 20। ঠিক আছে, 5 × 100। তাহলে এ গুণ বরাবর এর, ঠিক আছে, 3 × 60%। আমি তোমাদেরকে কোষে কোষে দেখানোর চেষ্টা করছি, তাই পুরো কথা লিখছি। এক্সাম হলে কি এত কিছু করবে? মোটেও না। যখনই এরকম পেয়ে যাবে তখন 3 × 60 অর্থাৎ 60% দেখে নেবে অপশানে কোথায় রয়েছে। অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ এর আয়ের 50%, বি এর আয়ের 4/5 অংশ হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? ঠিক আছে, আমরা প্রশ্নের কমান্ড অনুযায়ী প্রশ্নটা সমাধান করতে শুরু করব। এ এর আয়ের 50%, ঠিক আছে, 50% আর এদিকে আছে অংশ, তাহলে 50% সমান আমরা এবার অংশ ব্যবহার করে নেব। ঠিক আছে, এবার দেখো একদিকে অংশ দেওয়া রয়েছে, একদিকে শতাংশ দেওয়া রয়েছে। আমরা 50% সমান কত অংশ সেটা কিন্তু বারবার কষে দেখব না, আমরা 1/2 ব্যবহার করে নেব। ঠিক আছে, তাহলে এ এর মানে কি গুণ 1/2 অংশ সমান বি এর 4/5 অংশ। ফাইন, এ ইজ টু বি এর মান চেয়েছে। ঠিক আছে, তাহলে এ আর বি কে এদিকে নিয়ে আসতে, এ বি উপরে আছে, এদিকে এলে বি নিচে। ঠিক আছে, দেখো 4/5 গুণিত 2 নিচে আছে, উপরে চলে যাবে, 1 উপরে আছে, নিচে চলে আসবে, না লিখলেও হতো। ঠিক আছে, তাহলে 4 × 2 = 8/5। এ বাই বি সমান 8/5। আমরা অনুপাত সমানুপাতের ক্লাস যখন করেছি তখন বারবার দেখেছি যে এ ইজ টু বি অনুপাত যদি দেওয়া থাকে সেটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে নিশ্চয়ই ভগ্নাংশ পেলে সেটাকে অনুপাত আকারে লেখা যাবে। তাহলে এ ইজ টু বি সমান আমরা নিশ্চিতভাবে লিখতে পারি 8:5। তাহলে এ ও বি এর আয়ের অনুপাত হবে 8:5 রয়েছে। দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নিব আমরা পরের প্রশ্ন। যদি এ টাকার 40%, বি টাকার অর্ধেক হয়, ঠিক আছে, এখানে বি এর হবে, ঠিক আছে, বি এর আসবে, এ টাকার হবে না, এ এর হবে। ঠিক আছে, প্রশ্নটা একটু টাইপিং এ মিস্টেক হয়েছিল, তো যাই হোক বুঝে নাও তোমরা। যদি এ এর টাকার 40% সমান বি এর টাকার অর্ধেক হয় তবে বি এর টাকা এ এর টাকার কত শতাংশ? বি এর টাকা কার? এ এর, তাহলে এ ডান দিকে থাকবে। ঠিক আছে, তাহলে এ এর মানে গুণ 40% মানে 40/100 সমান বি এর টাকার অর্ধেক হয়। অর্ধেক মানে কি? 1/2। 1/2 মানে কি? শতাংশে 50%। অর্ধেক মানে 1/2, এটা সবসময় 50%। ঠিক আছে, এদিকে যেহেতু 40% দেওয়া ছিল আমরা ওদিকে শতাংশেই লিখবো বিষয়টা, তাহলে সমাধান করতে সুবিধা হবে। তাহলে বি ইন্টু 50% মানে কি 50/100। তাহলে নিচে 100 এদিকে আছে, নিচে 100 এদিকে আছে, কেটে যাবে, 0 আছে উপরে 0 আছে, কেটে যাবে। ওকে, তাহলে 4a সমান 5b।
কি বলছে দেখো, বি এর টাকা এ এর, কার, এ এর, তাহলে যার সে ডান দিকে থাকবে, ঠিক আছে। তাহলে শুধু বি কে বাম দিকে রাখবো, 4a/5 চলে আসবে নিচে, তাহলে a ইন্টু 4/5। ওকে, তাহলে বি সমান a ইন্টু 4/5 অংশ শতাংশে প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করো, 5 কুড়ি 100, ঠিক আছে। তাহলে এ এর 4 কুড়ি 80%, অর্থাৎ বি এর টাকা এর 80%। 80% রয়েছে অপশন সি এ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার থাকলো অপশন সি। ওকে, কিভাবে সমাধান করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা একদম বেসিক বা সহজ থেকে যেহেতু শিখছি, তাই সহজ সহজ অঙ্ক আমরা কিন্তু করছি। আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এই ক্লাসে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের সমাধান আমরা আজকে করব। দেখো, 150-এর 10% এর সঙ্গে কত যোগ করলে 220-এর 25% এর সমান হবে? 150-এর 10% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 220-এর 25% হবে? ঠিক আছে, তাহলে দেখো, মনে করো একটা প্রশ্ন আছে, 2 এর সঙ্গে কত যোগ করলে 6 হবে। তাহলে 6 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলেই হয়ে যাবে অ্যান্সার 4 যোগ করলে। ওকে, আমরা এই যুক্তিটা এখানে কাজে লাগাবো। অর্থাৎ 220-এর 25% হবে বলেছে, তাহলে 220-এর 25% লিখি। 220, ঠিক আছে, এর 25%, 25% মানে কি, 1/4। একটু আগে বললাম 25% সমান 1/4, এটা মনে রাখতে হবে, তাই না। 25%, শতাংশ উঠে যাওয়া মানে কি, 25/100, 25/100 মানে কি 1/4। ওকে, তাহলে 220 এর 25% বিয়োগ 150-এর 10%। 150-এর 10% মানে কি 150 গুণিত 10/100। ওকে, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। ওকে, 4 দ্বারা কাটি, 4 5 20, 4 5 20, অর্থাৎ 55 বিয়োগ 15 আসবে, ঠিক আছে। 55 বিয়োগ 15 সমান 40। অর্থাৎ 150-এর 10%-এর সঙ্গে 40 যোগ করলে 220-এর 25% হবে। 40 রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস কবির হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো দেখে নিব পরের প্রশ্নে কি বলেছে। যদি a মাইনাস বি এর 50% সমান a প্লাস বি এর 30% হয়, তবে বি এর কত শতাংশ সমান এ? কার? বি এর, অর্থাৎ বি এবার ডান দিকে থাকবে। ওকে, সমানের ডান দিকে। তাহলে এ মাইনাস পি এর 50% মানে গুণিত 50/100, ফাইন, সমান কি বলেছে, এ প্লাস বি এর 30% মানে 30/100। নিচে 100 নিচে 100 কাটা যায়, উপরে একটা শূন্য, ডান দিক বাম দিক কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 5a মাইনাস 5b সমান 3a প্লাস 3b। ওকে, জাস্ট গুণ করে দিলাম। এখানে 5 বেঁচে ছিল, 5-এর সঙ্গে a গুণ করলাম, 5-এর সঙ্গে b গুণ করলাম, এখানে 3-এর সঙ্গে a গুণ করলাম, b গুণ করলাম। তাহলে কি, তবে b এর কত শতাংশ সমান a? কার? b এর, তাহলে b ডান দিকে থাকবে। ওকে, তাহলে 5a প্লাস আকারে আছে, এদিকে গেলে মাইনাস হবে 3a, 5a মাইনাস 3a সমান 3b, এদিকে ছিল আছে, এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে 5b। ওকে, তাহলে এটা 2a থাকছে সমান 8b। ওকে, তাহলে a সমান কত, 8/2b সমান b ইন্টু, দেখো এটা 4 হবে, ঠিক আছে, 4, এটা অংশ হলো। a সমান b গুণিত 4 হলো, তাহলে শতকরায় প্রকাশ করলে b গুণিত 4 গুণিত 100 সমান b এর 400%। ওকে, অর্থাৎ এ বি এর 400% রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, জাস্ট আমরা যেমন দেওয়া রয়েছে প্রশ্নে, আমাদেরকে যেভাবে করতে বলা রয়েছে সেইভাবে এগিয়ে গেলেই সঠিক অ্যান্সার চলে আসবে। তবে হ্যাঁ, এক্সাম হলে যেমন আমি এক্সট্রা এটা লিখছি, তোমাদেরকে বোঝানোর স্বার্থে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। যত দ্রুত সম্ভব করবে, যেমন এখানে যেমন আমি এই লাইনটা লিখেছি 5a মাইনাস 3a, আমি ডিরেক্ট 2a লিখতে পারতাম, সমান 8b লিখতে পারতাম। ওকে, আবার a সমান
এখানে 8-এর 2 না লিখে সরাসরি 4 লিখতে পারতাম। এইভাবে নিজের মতো করে ছোট করে নিতে হয়। ঠিক আছে? 7 নম্বর প্রশ্নে কি বলেছে? 190 এর 30% সমান 570 এর কত শতাংশ? আবার একটু ঘুরিয়ে দিয়েছি। ওকে, যেমন দেওয়া রয়েছে তেমন আমরা উত্তর করবো। 190 এর 30% মানে 30/100 সমান 570 এর কত শতাংশ জানি না, মনে করি 1% মানে x/100। ওকে, কেটে দিলাম। ঠিক আছে, উপরে আর কাটছে না। তাহলে দেখো 190 গুণিত 30, তোমাদের এই লাইনটা অবশ্যই করার প্রয়োজন হবে না। ঠিক আছে, কিভাবে ছোট করবে? অনেকেই বলো তো যে আমি অঙ্ক করাচ্ছি বড় করে, আসলে কনসেপ্টটা জানার খুবই প্রয়োজন রয়েছে, তাই আমাকে বড় করে করাতে হয়, কিন্তু নিজের মতো ছোট করে নিতে হয়। যেমন এক্সাম হলে যেমন এই লাইনটাকে লিখবে, মোটেও না, x সমান 190 গুণিত 30/570 লিখে দিবে সরাসরি। ঠিক আছে, তাহলে x সমান কত আসবে? 190 গুণিত 30, x এর সঙ্গে 570 গুণ আকারে ছিল, তাহলে দিকে গেলে ভাগ আকারে আসবে। ঠিক আছে, 570। ওকে, প্রশ্ন পড়ার পরে কিন্তু এই জায়গাটা লেখা যায় যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো। ওকে, তাহলে একটা শূন্য কাটা গেল, 3 19 57, তাহলে 19 দ্বারা যদি 190 কে কাটি তাহলে 10 থাকবে। তাহলে x সমান কত? 10। অর্থাৎ 570 এর কত শতাংশ বলেছে বের করতে? তাহলে চলে যাবে x শতাংশ ধরেছিলাম, তাহলে x সমান হলো 10, অর্থাৎ 10%। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো, আমি তোমাদেরকে সবসময় কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করি। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তার উপর যদি তোমরা শর্ট ট্রিক্স মনে রাখতে যাও, তাহলে বিষয়টা এমনটা হয়ে যাবে যে তুমি বর সেজেছো, পাঞ্জাবি পরেছো, টোপর পরেছো, কিন্তু ধুতিই পরনি। বিষয়টা কিন্তু এমন হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভাই শর্ট ট্রিক্স মনে থাকে, আদারওয়াইজ শর্ট ট্রিক্সের কোনো ভিত্তিই থাকে না। ওকে, কিছু ক্ষেত্রে আমাদেরকে শর্ট ট্রিক্স মনে রাখতে হয় সূত্র আকারে, আর কিছু ক্ষেত্রে কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু শর্ট ট্রিক্স মনে রাখতে হয়। ওকে, অঙ্ককে নিজের মতো ছোট করে নিতে হয়। তুমি তখনই অঙ্ককে নিজের মতো ছোট করে নিতে পারবে যখন তোমার বিষয়টার উপর সঠিক জ্ঞান থাকবে এবং সঠিক পরিমাণ প্র্যাকটিস থাকবে। ওকে, তো যাই হোক, বেশি কথা বলা হয়ে গেল। একটি ব্যবসায়ী এ, বি ও সি যথাক্রমে 5:7:8 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো। এ এর শতকরা মূলধন কত? দেখো, এ, বি আর সি 3 পার্টনার, কি অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে? 5:7:8 এই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। টোটাল মূলধন কত দেখি তো? 5 7 12 আর 8 20। এর অংশ কত? 5 অংশ। এর শতকরা মূলধন কত সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে টোটাল 20, অর্থাৎ 20 অংশের মধ্যে এর 5 অংশ, তাই না? দেখো, এ বি সি এর মোট মূলধন 5 যোগ 7 যোগ 8 মানে 20 অংশ। এ এর তার মধ্যে কত? 5 অংশ। তাহলে 20 অংশের মধ্যে সবসময় টোটালটা নিচে হয়, আর যতটুকু সেটা উপরে হয়, এটা আমরা জানি। ওকে, গণিত। তাহলে 100-তে কত? তাহলে 20 অংশের মধ্যে এ এর 5 অংশ মূলধন, তাহলে 100-তে কত? তাহলে 5 × 100, 5 5 25, তাহলে 25%। ঠিক আছে, 100 দ্বারা গুণ করেছি যেহেতু, শতাংশ চিহ্নটা অবশ্যই চলে আসবে। তাহলে 25%, অর্থাৎ এ এর শতকরা মূলধন হবে 25%। রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ ডি ফর ডগ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 9 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির মাসিক বেতন 6000 টাকা, 10% বৃদ্ধির পর বেতন কত হবে? খুবই সহজ একটি অঙ্ক। এই প্রশ্নের সমাধান আমি করে দিব না, তোমরা অবশ্যই কমেন্টসে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কত। 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন 9600 টাকা হলো আর কি। ঠিক আছে, এখানে হলো। প্রকৃত বেতন কত ছিল? 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন 9600 টাকা হলো, প্রকৃত বেতন কত ছিল? একদম সঠিক কি নাকি 9600 গুণিত 100/120। এখন বিষয় হলো, যদি কনসেপ্টটা জানা না থাকে তাহলে এই জায়গাটা তোমরা সরাসরি হিট করতে পারবে না। তোমরা তখনই হিট করতে পারবে যদি মুখস্থ রাখতে পারো। এই ধরনের অঙ্ককে এইভাবে করতে হয় যদি মুখস্থ রাখতে পারো, বা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর কত মুখস্থ রাখবে? মুখস্থ রাখা খুব বেশি সম্ভব নয়, কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়াই বেস্ট। দেখো, 20% বেতন বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে যদি 100 ছিল তাহলে এখন কত হয়েছে? 120।
ঠিক আছে, এই 120 এর মান বৃদ্ধি পাওয়ার পর কত, নাকি 9600। তাহলে এক অংশ সমান কত, 9600 বাই 120। আগে কত ছিল, নাকি 100 অংশ। তাহলে 100 অংশ সমান কত, 9600 বাই 120 গুণিত 100। সেই বিষয়টি দেখো এখানে একটু সুন্দরভাবে লিখেছি, 9600 গুণিত 100 বাই 120 লিখেছি। ঠিক আছে, এই বিষয়টা, এটা হলো মূল কনসেপ্ট, যে 100 ছিল, 20% বেড়ে 120 হলো। 120 এর মান কত, নাকি এত টাকা বলা রয়েছে। ঠিক আছে, বৃদ্ধি পাওয়ার পর এত টাকা। তাহলে এক অংশের মান কত, নাকি এত বাই 120। তাহলে 100 অংশের মান কত, 100 দ্বারা গুণ করলেই চলে আসবে। এটা হলো মূল কনসেপ্ট। যদি বেতন বৃদ্ধির পর বা কোনো সংখ্যা বৃদ্ধির পর মান দেওয়া থাকে, এটা বৃদ্ধির পর মান, এবং পূর্বের সংখ্যায় যেতে হয়, অর্থাৎ রিভার্সে কাজ করছি। দেখো, পূর্বের সংখ্যায় যাচ্ছি, পরের সংখ্যা আমাদের জানা, বাড়ার পর জানা আমাদের, বাড়া হোক বা কমা হোক, তারপর যদি জানা থাকে এবং পূর্বের সংখ্যায় যেতে হয়, তাহলে যে সংখ্যাটি দেওয়া আছে সেটার সঙ্গে সবসময় 100 গুণ হয়, বাই যদি বাড়ে তাহলে 100 সঙ্গে সেটা বাড়বে। 20% বৃদ্ধি পেয়েছে তাহলে 100 সঙ্গে বৃদ্ধি পেয়েছে, যদি কমতো তাহলে 100 থেকে সেটা বিয়োগ হয়ে বসতো। যদি 20% হ্রাস হতো তাহলে কি হতো, এখানে 100 থেকে 20 বিয়োগ হয়ে বসতো, অর্থাৎ 80 হয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো কনসেপ্ট, এটা হলো শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্সটা কিভাবে মনে রাখবো, আমরা দেখছি যে পরের কথা দেওয়া রয়েছে, পরের যে ডেটা সেটা দেওয়া রয়েছে, বৃদ্ধির পরের ডেটা দেওয়া রয়েছে, তাহলে সেটা সরাসরি লিখে দিব, গুণিত উপরে 100 সবসময় থাকবে, বাই নিচে বৃদ্ধি পেলে সেটা যোগ হয়ে বসবে, আর যদি হ্রাস পায় তাহলে সেটা বিয়োগ হয়ে বসবে। এখন যদি আমাদের এই বিষয়টি মনে না থাকে তাহলে কনসেপ্ট থেকে আমরা অবশ্যই এটা সমাধান করতে পারবো, লস হবে না, হয়তো একটু সময় যাবে। ওকে, যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। ও, কাটাকাটি তো করা হয়নি, দেখো কাটাকাটি করে দিই। একটা শূন্য কেটে দিলাম, তাহলে 12 দ্বারা যদি এটাকে কাটি, 8 12 96, তাহলে 8, দুটো শূন্য ছিল, দুটো শূন্য। ওকে, তাহলে 800 গুণিত 10 মানে কি 8000। ওকে, অর্থাৎ প্রকৃত বেতন কত ছিল, 8000 টাকা। অপশন বি, বি ফর বল হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এক ব্যক্তির বেতন 20,000 টাকা থেকে 25,000 টাকা হলো, বেতন বৃদ্ধির হার কত? দেখো, বেতন ছিল 20,000 টাকা, 20,000 টাকা বেতন ছিল, বৃদ্ধি পেয়েছে কত, 25,000 টাকা হয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 20,000 টাকার উপর বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। তাহলে 100 কত, এই তো সিম্পল হিসাব। ওকে, তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, 50কে 2 দ্বারা কাটলে 25। ওকে, তাহলে বেতন বৃদ্ধির হার 25%। এ এর বেতন বি এর বেতনের থেকে 50% বেশি, বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম? খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং একটা অঙ্ক, ইন্টারেস্টিং। এবং এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। ওকে, দেখো, এ আর বি এই দুজনের মধ্যে তুলনা হচ্ছে, দুজনের বেতন নিয়ে তুলনা হচ্ছে। কি বলছে, এ এর বেতন বি এর বেতনের থেকে 50% বেশি, তাহলে বি এর বেতনকে আমরা স্ট্যান্ডার্ড 100 ধরে নিলাম, তাহলে 50% বেশি মানে কত, এর বেতন তাহলে 150 টাকা। ওকে, বি এর বেতন 100 হলে এর বেতন 150। এবার কি বলছে, বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত কম? দেখো, বি এর বেতন এর বেতন থেকে শতকরা কত কম, তাহলে 150 টাকায় কম 50 টাকা। ঠিক আছে, তাহলে 150 টাকার ওপর কম 50 টাকা, তাহলে 100 টাকায় কত? ওকে, এই আর কি। দেখো কি বলেছিল, এ এর বেতন বি এর বেতনের থেকে 50% বেশি, তাহলে বি এর যদি 100 হয় তাহলে এর হবে 150। ওকে, এদিক থেকে আমরা এদিক এসেছিলাম, এবার এদিক থেকে এদিক যাব, মানে প্রশ্নে আমাদেরকে এদিক থেকে এদিক চেয়েছে, মানে কি বি এর বেতন এ এর বেতনের থেকে, এর থেকে, এ এর থেকে। ঠিক আছে, তাহলে এর দিক থেকে বি এর দিকে যাব, তাহলে 150 টাকায় কম কত হচ্ছে, নাকি 50 টাকা, তাহলে 100তে কত? ঠিক আছে, তাহলে এটা 2, এটা 3, 50 দ্বারা কাটলাম। ঠিক আছে, তাহলে 50 দুগুণে 100/3 থাকলো, 100/3 মানে কত, 33.1 অর্থাৎ বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা 33.1 কম। 33.1 রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস। আলতামাস কইরা আমার নাম, নিজের নাম করতে ভালোই লাগে বারবার, তো যাই হোক, ওটাই হবে কারেক্ট আনসার। দেখছি পরের প্রশ্ন। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হলো? এখানে পরিবর্তন চেয়েছে, প্রশ্নটা সহজ। যদি বলতো যে কত বৃদ্ধি পেল বা কত হ্রাস পেল, সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, একটা জেনারেল রুলস আছে এবং তার একটা শর্ট ট্রিক্স রয়েছে। জেনারেল রুলসটা কি, যদি কখনো বেতন কমা বাড়া করে, যেমন 10% বেড়েছে তারপর 10% কমেছে,
জেনারেল যেটা মনে রাখতে হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা মনে রাখতে হয়, যেখানে কি যে একটা ডেটা সমান এক্স আর একটা ডেটা সমান ওয়াই, যদি বাড়ে তাহলে যেমন আছে তেমন থাকবে, আর যদি কমে তাহলে সামনের সাইনটা জাস্ট মাইনাস হয়ে যাবে। এটা হলো জেনারেল নিয়ম। কিন্তু এখানে দেওয়া রয়েছে 10% বৃদ্ধি পেয়েছে এবং 10% হ্রাস পেয়েছে। যদি সমান বৃদ্ধি পায় এবং সমান হ্রাস পায় তাহলে বিষয়টা খুবই সহজ হয়ে যায়। কি হয়, সবসময় হ্রাস পাবে, মাথায় রাখবে সবসময় হ্রাস পাবে। যদি সমান পরিমাণ বৃদ্ধি পায় এবং সমান পরিমাণ হ্রাস পায় সেই ক্ষেত্রে সবসময় হ্রাস পাবে। কিন্তু প্রশ্নে বলেছে কত পরিবর্তন হলো, হ্রাস বৃদ্ধির নিয়ে প্রশ্নের কোনো মাথা ব্যথা নেই, কত পরিবর্তন হলো সেটাই চেয়েছে। তাহলে কত পরিবর্তন হলো সেটা আমরা বের করব কিভাবে, যদি সমান বৃদ্ধি পায় এবং সমান হ্রাস পায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা স্কোয়ার করে দেব বাই 100। 10 এর স্কোয়ার মানে কি 100 বাই 100, 100 বাই 100 মানে কি 1, ঠিক আছে 1, অর্থাৎ 1% পরিবর্তন হয়েছে। 1% রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি বলতো যে 1% বৃদ্ধি পায় না 1% হ্রাস পায়, সবসময় মাথায় রাখবে 1% হ্রাস পায়। এবার জেনারেল ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, যদি সমান না হয়, যদি এখানে দেখা যাচ্ছে 20% বেড়েছে এখানে 10% কমেছে বলে, তাহলে জেনারেল ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি ফর্মুলা মনে রাখতে না চাও তাহলে তোমরা কনসেপ্ট কাজে লাগিয়েই পারবে। আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি পরবর্তীতে সেই ধরনের প্রশ্নই রয়েছে। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, মোটের ওপর বেতন শতকরা কত বৃদ্ধি বা কম হবে? ওকে, দেখো এখানে আলাদা আলাদা ডেটা রয়েছে, 20% বৃদ্ধি 10% হ্রাস। তাহলে আমাদেরকে জেনারেল সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যদি সূত্র মনে না থাকে তাহলে কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্স মানে ধর 20, তাহলে 20 বৃদ্ধি পেয়েছে যেমন ছিল তেমন থাকবে, 10 কমেছে তার মানে কি মাইনাস সাইনটা চলে আসবে এখানে একটা, ঠিক আছে। ওয়াই বরাবর 10 লিখবো কিন্তু সামনে সাইনটা চেঞ্জ হবে, যোগ 20 গুণিত -10, ঠিক আছে, বাই 100। ওয়াই কমেছে তাই না, তাহলে এখানে মাইনাস সাইন ব্যবহার করতে হবে, এখানেও কিন্তু মাইনাস সাইন ব্যবহার করতে হবে সবসময় ক্ষেত্রে। তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10, তো প্লাস মাইনাসে মাইনাস, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 2 পড়ে থাকলো, তাহলে 8%। দেখো 8%-এর সামনে মাইনাস আসেনি, অর্থাৎ পজিটিভ আছে, পজিটিভ আছে। পজিটিভ মানে কি বৃদ্ধি, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 8% বৃদ্ধি পাবে। এখন যদি তোমরা সূত্র ভুলে যাও তাহলে কি করবে, তাই তো, জাস্ট তোমাদের মাথার ভেতর যে ঘেলুটা আছে সেই ঘেলুটাকে একটু হালকা করে চটকে নেবে, তাহলেই হয়ে যাবে। দেখো কিভাবে করবে, দেখো প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে পরে 10% হ্রাস পেয়েছে। মনে করো প্রথমে ছিল 100 টাকা, প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সঙ্গে 20 যোগ করে লিখো বাই 100 লিখো, আবার গুণ দাও। কি বলেছে, পরে 10% কমে গেল, 10% 100 থেকে এবার কম করে লিখো, অর্থাৎ 90 লিখো, বাই 100 লিখো। 100 ছিল ছিল যেখান থেকে তারপরের সংখ্যায় যাচ্ছি, সুতরাং 100 নিচে থাকবে। যদি পরের সংখ্যা দেওয়া থাকে এবং আগের সংখ্যায় যেতে হয় তাহলে 100 উপরে থাকবে। আমি কিন্তু বলেছি আগের একটা অঙ্ক করা থেকে, যদি পরের সংখ্যা দেওয়া থাকে এবং পূর্বের সংখ্যায় যেতে হয় তাহলে উপরে 100 থাকবে, নিচে 100 সঙ্গে যেটা বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ করেছে। কিন্তু দেখো প্রথমের সংখ্যাটি দেওয়া রয়েছে, দেওয়া কিন্তু নাই, দেওয়া কিন্তু নাই, আমি ধরে নিয়েছি 100, ধরো বেতন ছিল 100, তাহলে কি প্রথমে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, পরের সংখ্যায় যাব আমরা, সুতরাং নিচে 100, উপরে বৃদ্ধি পেয়েছে সুতরাং 20 বৃদ্ধি পেয়েছে, 20 যোগ করে লিখেছি, নিচে 100, পরের সংখ্যায় যাচ্ছি তাই নিচে 100 থাকবে অ্যাজ ইট ইজ। 10 কমেছে 10 কমিয়ে লিখলাম, এই 100 100 কেটে দিলাম, এখানে দুটো শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 12 গুণ তো 9, 108 হলো, তাহলে 100 ছিল হয়ে গেল 108, তাহলে বৃদ্ধি পেল কত, 8% বৃদ্ধি পেল। এইভাবেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে। যদি সূত্র মনে রাখতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 তাহলেও হবে, আর যদি এই কনসেপ্টটা মনে রাখতে পারো তাহলেও হবে। ওকে, দুই ক্ষেত্রে একই অ্যান্সার আসবে, আলাদা আসার কোনো সম্ভাবনা নেই এবং সঠিক অ্যান্সার আসবে। দেখো বাসের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, এর ফলে বাস মালিকের আয়ের শতকরা পরিবর্তন কত হবে? এখানে বলতে পারতো যে শতকরা
বৃদ্ধি পাবে আই না হ্রাস পাবে সেটাও বলতে পারতো। আমি তোমাদেরকে কি বললাম, যদি সমান সংখ্যক পরিমাণ বৃদ্ধি পাই কোনো কন্ডিশনে এবং সমান হ্রাস পাই তাহলে সেটা সহজ, সবসময় হ্রাস পাই। ঠিক আছে, যদি প্রশ্নে অ্যান্সার থাকতো বৃদ্ধি পাবে হ্রাস পাবে একই থাকবে কোনো মানে আর বলা যায় না, যাই হোক চারটে যদি অপশন থাকতো তার হ্রাস পাবে হতো অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এখানে কি পরিমাণ পরিবর্তন হবে সেটা চেয়েছে। তাহলে 20 স্কোয়ার। দেখো এখন ভাড়ার সঙ্গে যাত্রী সংখ্যার সম্পর্ক কিন্তু সমানুপাতিক, এটা বুঝতে হবে যে আমরা ভাড়ার সঙ্গে যাত্রী সংখ্যা তুলনা করতে পারি না, হয়তো এটা মনে হতে পারে। ঠিক আছে, যে প্রথমে যেমন কি হচ্ছিল, বেতন বৃদ্ধি পাচ্ছিল বেতনই হ্রাস পাচ্ছিল, এখানে ভাড়া বৃদ্ধি পাচ্ছে কিন্তু যাত্রী সংখ্যা কমছে, তাহলে হয়তো আলাদা হতে পারে, এটা মনে হতে পারে, কিন্তু না। দেখো যাত্রী সংখ্যা বাড়ছে মানে কি ভাড়াও বৃদ্ধি পাচ্ছে, যাত্রী সংখ্যা কমছে মানে কি ভাড়াও কমছে। ঠিক আছে, সমানুপাতিক ব্যাপারটা। তাই আমরা সুন্দরভাবে এটাই কল্পনা করতে পারি যে ভাড়া বৃদ্ধি পেয়েছে যাত্রী সংখ্যা কমেছে মানে কি ভাড়াই কমেছে, অ্যাকচুয়ালি যাত্রী সংখ্যা কমেছে মানে কি ভাড়াও কমেছে। ওকে, দেখো সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে সমপরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে সেই সংখ্যাটি স্কোয়ার বাই 100 সবসময় কি হবে হ্রাস পাবে বা কমবে। তাহলে 400 বাই 100, তাহলে দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ 4% পরিবর্তন হবে, 4% পরিবর্তন হবে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরিবর্তন বলতে এখানে সবসময় হ্রাস পাবে, এটা কিন্তু মনে রেখে দিও। চলো, কোন পরীক্ষায় পাস নম্বর 30%, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষায় মোট নম্বর কত? খুবই সহজ একটি অঙ্ক এবং ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ঠিক আছে, দেখো পাস নম্বর নাকি 30%, ভালো কথা, মানে 30% মার্ক পেলেই পাস করে যেত, কিন্তু কি বলছে একজন পরীক্ষার্থী 140 পেয়েছে, ঠিক আছে, নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ 140 পেয়েছে আর 10 পেলে সে পাস করে যেত, তাহলে পাস নম্বর কত 150। ঠিক আছে, তাহলে 30% পাস মার্ক আর এটার মান কত 150, 30% সমান 150, সেটাই কিন্তু বলা রয়েছে সরাসরি। তাহলে 1% সমান কত 150 বাই 30। পরীক্ষা সবসময় 100% হয়, কত পার্সেন্ট নাম্বার পালি জিজ্ঞেস করে, মানে কি 500-র মধ্যে তুমি 400 পেয়েছো, সেটাকে তুমি কিভাবে করো যে আউট অফ 100 কত সেটা কিন্তু বলো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কত শতাংশ নাম্বার পেয়েছিস, তাই না, 500-র মধ্যে 400 মানে 80%, তাহলে 100% হয়, টোটাল পরীক্ষা হয় সবসময় 100%। 1%-এর মান আমরা জানি, তাহলে 100% সমান কত 150 বাই 30 গুণিত 100। ওকে, 30 দ্বারা কাটলে 5, তাহলে 500, অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর ছিল 500। 500 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো এক্সাম হলে এটা তোমাদেরকে স্কিপ করতে হবে, তাই না, যখন তোমরা প্র্যাকটিস করতে লাগবে তাহলে তুমি 30% সমান 150, তাহলে 100% সমান 150 বাই 30 গুণিত 100। ওকে, শুধু অঙ্কর ক্লাস দেখলেই হবে না, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, আর তার জন্য তোমরা ফার্স্ট কমেন্টসে যাবে ক্লাসটি দেখার পর এবং পুরো প্লেলিস্টটা ধরে ধরে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে দেখবে শতকরা চ্যাপ্টার একদম তোমাদের জলবৎ তরলং হয়ে যাচ্ছে। ওকে, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 60 নম্বর বেশি পেল, পরীক্ষায় মোট নম্বর কত? আগের অঙ্কটার চাইতে এটা একটু সুন্দর অঙ্ক, অ্যাডভান্স লেভেলের অঙ্ক এবং খুবই কিউট একটা অঙ্ক। ঠিক আছে, দেখো এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ তার 20 নম্বর পেলেই কিন্তু সে পাস করে যেত। 30% নম্বর পেয়েছে, সে কত কম পেয়েছে নাকি 20 নম্বর কম পেয়েছে, ভালো কথা। অপর এক পরীক্ষার্থী 40% নম্বর পেয়েছে, কত পেয়েছে নাকি 40% নম্বর পেয়েছে, কি হয়েছে তাতে 60 নম্বর বেশি পেল, 5 মার্ক থেকে 60 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ প্লাস 60। ধরো 5 মার্ক এখানে ছিল, কত আমার জানার দরকার নেই, কত জানার দরকার নেই, 5 মার্ক মনে করো এখানে ছিল, 30% যখন কেউ নাম্বার পাচ্ছে তার মানে সে 5 মার্কের চাইতে 20 কম পাচ্ছে, যখন কেউ 40% পাচ্ছে সে 5 মার্কের চাইতে 60 বেশি পাচ্ছে। টোটাল এই যে ক্যান্ডিডেট, এ যদি এ হয় আর এ যদি বি হয়, তাহলে এর চাইতে কত বেশি পেয়েছে দেখো তো, ই -20 পেয়েছে এখান থেকে, 5 মার্ক চাইতে 20 কম পেয়েছে, আর এই 60 বেশি পেয়েছে, তাহলে টোটাল এই জার্নিটা কত বেশি পেয়েছে 80 বেশি পেয়েছে, তাই না। 0 থেকে শুরু করলে 60 বেশি হতো, কিন্তু -20 থেকে শুরু করছে অর্থাৎ 80 বেশি, -20 থেকে 60-এর গ্যাপ 80,
ঠিক আছে, এইটুকু তোমাদেরকে কিন্তু জানা থাকতে হবে। তাহলে শতকরা সেটা কত? শতকরায় সেটা দেখো, এখান থেকে এটার গ্যাপ কত? 10%, অর্থাৎ বি কত শতাংশ বেশি পেয়েছে? 10% বেশি পেয়েছে, খুব বেশি পায়নি, 10% বেশি পেয়েছে, ঠিক আছে, তাতে সে 40% পেয়েছে। কত নম্বর বেশি পেয়েছে? 80 নম্বর বেশি পেয়েছে। এই -20 পেয়েছিল, এই +60 পেয়েছে। 5 মার্ক যদি এখানে থাকে, 5 মার্ক যদি এখানে থাকে, এখান চাইতে এ 60 মার্ক বেশি পেয়েছিল, এ 20 মার্ক কম পেয়েছিল। ওকে, তাহলে এ চাইতে বি বেশি পেয়েছিল 80, আর শতাংশে 10%, তাহলে 10% সমানই কিন্তু 80, 10% সমান 80। তাহলে 100% সমান কত? 100% সমান 800। ওকে, অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর ছিল 800 নম্বর। 800 নম্বর রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। এক্সাম হলে যদি এই প্রশ্নটা আসে তাহলে কি করতে হবে দেখো, সরাসরি 30% নম্বর পেয়েছে, 40% নম্বর পেয়েছে, অর্থাৎ 10% শতাংশে পার্থক্য সমান 20 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ 20 নম্বর কম পেয়েছে, আর 5 মার্ক থেকে 60 নম্বর বেশি পেয়েছে, তাহলে -20 থেকে +60 মানে 80। ঠিক আছে, এদের পার্থক্য 80, -20 থেকে +60 এর পার্থক্য 80, তাহলে 10% সমান 80, তাহলে 100% সমান 800। জাস্ট এইটুকু তোমাদেরকে করতে হবে, আর এইটুকু করার জন্য তোমাদেরকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ভুলে যাবে। আর ভুলে যাওয়ার পর তোমরা যখন এক্সাম হলে এই ধরনের একটা প্রশ্ন সামনে আসবে, তখন আমার ক্লাসটা করা যদি থাকে তোমাদের মনে হবে আরে আলতা মাস্টার তো করিয়েছিল, কিন্তু কি যেন করিয়েছিল, পেটের মধ্যে গুড়গুড় করবে, কিন্তু সেটা আর পেনে আসবে না যদি প্র্যাকটিস না করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম বেশি। এক কলেজে 40% ছাত্র অঙ্ক পড়ে এবং 30% ছাত্র ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয় পড়ে। শতকরা কতজন অঙ্ক ইংরেজি কোনোটাই পড়ে না? গরমের মধ্যে অঙ্ক করাতে করাতে উচ্চারণও ভুল হয়ে যাচ্ছে, তো যাই হোক, সেটা কোনো সমস্যা নাই, আমাদের মেন বিষয়ে ফোকাস রাখতে হবে। এক কলেজে 40% ছাত্র অঙ্ক পড়ে এবং 30% ছাত্র ইংরেজি পড়ে, 10% ছাত্র উভয় বিষয় পড়ে। শতকরা কতজন অঙ্ক ইংরেজি কোনোটাই পড়ে না? দুইভাবে করা যায়, ভেন ডায়াগ্রাম ব্যবহার করে করা যায় এবং কমন সেন্স কাজে লাগিয়েও করা যায়। দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটো সাবজেক্ট আছে, তাহলে দুটো গোল আঁকো ঠিক এইভাবে, যেন একটা অপরটাকে ওভারল্যাপ করে। কারণ কি, 10% ছাত্র উভয় বিষয় পড়ে বলেছে, এটা ম্যাথ, এটা ইংরেজি। ঠিক আছে, 10% দেখো, এই অংশটা ম্যাথের ভেতরে আছে, ইংরেজির ভেতরে আছে, তাহলে 10% একে দিয়ে দাও। ওকে, 10% কি উভয় বিষয়, ইংরেজির ভেতরে আছে, ম্যাথের ভেতরে আছে। 40% ছাত্র অঙ্ক পড়ে, অর্থাৎ ম্যাথ পড়ে, তাহলে 10% অলরেডি আছে, আর কত দিলে 40 হবে? 30 দিলে। 30% ছাত্র ইংরেজি পড়ে, 10% অলরেডি আছে, আর কত দিলে 30 হবে? 20 দিলে। তাহলে দেখো, এই ম্যাথ এবং ইংরেজির মধ্যে টোটাল কত আছে, কত ছাত্র পড়ে? 30 আর 10 40 আর 20 60, অর্থাৎ 60% ছাত্রছাত্রী বা ছাত্র, এখানে দেওয়া রয়েছে, ছাত্রছাত্রী দিলে ভালো হতো বিষয়টা। দেখো, ছাত্র ম্যাথ এবং ইংরেজির সঙ্গে যুক্ত আছে, কানেক্টেড আছে, মানে পড়াশোনা করে। অঙ্ক এবং ইংরেজি, অঙ্ক ইংরেজি পড়ে না কত? সবসময় মনে রাখবে যে টোটাল ছাত্রছাত্রী কত হয়? 100%। শতকরা অঙ্ক করছি, ঠিক আছে, মাথায় রাখবে 100%-এর খুব ভ্যালু রয়েছে কিন্তু, ঠিক আছে, টোটাল হয় 100%। তাহলে 60% অঙ্ক ইংরেজির মধ্যে আছে, তাহলে কত শতাংশ নেই? টোটাল হয় 100%, সেখান থেকে 60% বাদ দাও, তাহলে 40%, অর্থাৎ 40% অঙ্ক বা ইংরেজি কোনোটা পড়াপড়ির সঙ্গে নেই। এটা হলো ভেন ডায়াগ্রাম ব্যবহার করে। অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম ইনকমপ্লিট ভেন ডায়াগ্রাম, এটা যদি দিতাম তাহলে ওটা কমপ্লিট ভেন ডায়াগ্রাম। পুরো আয়তক্ষেত্রের মধ্যে 100% রয়েছে, এটার মধ্যে 60%, তাহলে পুরোটা থেকে 60 বাদ দিলে 40%। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আউটার ফেসটার দরকার নেই, আমরা এইটুকু কনসেপ্ট মনে রাখবো, দুটো গোল আঁকবো, উভয়টাকে মাঝে দেবো। ঠিক আছে, তারপর কিসে কত বলেছে, যেমন এখানে 40% অঙ্কে, তাহলে আর কত দিলে 40, কত দিলে 30। ঠিক আছে, এইভাবে হিসাব করে নেবো। 60% হলো টোটাল, তাহলে এটা অঙ্ক ইংরেজির মধ্যে আছে, তাহলে নেই, অঙ্ক ইংরেজি পড়ে না, 100 থেকে বিয়োগ করবো, কারণ সবসময় মোট হয় 100। ওকে, এবার দেখো, এটা করতে তো বেশ কিছুটা সময় লাগবে, তাই না? কিন্তু কিউ টেস্ট পদ্ধতি এবং নির্ভুল পদ্ধতি
কোনো রকম ভুল হওয়ার কোনো রকম চান্স নেই। এবার যদি তুমি তোমার মগজটাকে ভালোভাবে খাটাতে পারো, তাহলে চলো আমরা আরো দ্রুত কিভাবে করা যায়। দেখো, ম্যাথ ম্যাথ পড়ে কত, নাকি 40%। ওকে, ইংরেজি পড়ে কত, নাকি 30%। দেখা মাত্র কিন্তু অ্যান্সার করা যায়। ঠিক আছে, তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, তাই কিন্তু বারবার লিখতে হচ্ছে। দেখো, 10% উভয় বিষয়ের মধ্যে আছে, ম্যাথ এবং ইংরেজির মধ্যে আছে 10%। দেখো, যখন ম্যাথসে 40% লিখছি মানে কি, এই 10% এখানে ইনক্লুড হয়ে আছে। যখন ইংরেজিতে 30% লিখছি মানে কি, উভয় বিষয় যেহেতু 10%, তাহলে এটাও ইনক্লুড হয়ে আছে। তাহলে টোটাল কত হবে? দেখো, 70%। 70% তো হতে পারে না, কারণ কি, এই 10% একবার এখানে ঢুকে আছে, একবার এখানে ঢুকে আছে, তাহলে 10%কে একবার নিশ্চয় বিয়োগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 10% এখান থেকে বিয়োগ হয়ে যাবে, সমান 60%। এই 60% কি আছে, নাকি পড়াশোনার মধ্যে আছে, অঙ্ক ইংরেজি পড়াশোনার মধ্যে আছে। তাহলে নেই কত, টোটাল ছাত্র হয় 100%। ঠিক আছে, 60% পড়াশোনার মধ্যে আছে, ইংরেজি অঙ্ক পড়াশোনার মধ্যে আছে, তাহলে ইংরেজি অঙ্কের মধ্যে নেয় কত, 40%। এভাবে তোমরা করতে পারো। এই অঙ্কটা যদি এক্সামে আসে আর তোমরা যদি এইভাবে মাথা খাটাতে পারো, তাহলে মুখে মুখেই করা যায়। আচ্ছা, অঙ্ক পড়ে 40% এবং ইংরেজি পড়ে 30%, অর্থাৎ টোটাল হলো 70%, এবং উভয় বিষয় পড়ে 10%, তাহলে 10% সেখান থেকে বাদ দিলাম। তাহলে পড়াপড়ির মধ্যে আছে 60%, সেখান থেকে 100 থেকে বাদ দিয়ে দাও, পড়াপড়ির মধ্যে নেই কারা, 100 থেকে যদি 60 বাদ দাও, তাহলে 40%। মুখে কিন্তু অঙ্কটা করা যায়। ওকে, 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে এবং 40% ছাত্র বাংলায় ফেল করে, এবং 20% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? দেখো, 50% ফেল করে কিসে, নাকি ইংরেজিতে, আর বাংলায় ফেল করে নাকি কত শতাংশ, 40%। ঠিক আছে, তাহলে 90% ফেল করলো, কিন্তু না, উভয় বিষয়ে 20%, তাহলে উভয় বিষয়টা বাদ দিব, তাহলে 70% ফেলের খাতায় আছে। ঠিক আছে, ফেলের খাতায় আছে 70%-এর নাম। তাহলে ফেলের খাতায় নাম নেই কত শতাংশের, মোট 100%, সেখান থেকে 70% বাদ দিয়ে দাও, তাহলে হবে 30%। ঠিক আছে, এক ব্যক্তির বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 5%, 10% এবং 20% বৃদ্ধি পেলে 3 বছরের শেষে তার বেতন কত হবে? একদম সহজ অঙ্ক। ঠিক আছে, ছিল কত, 10,000 টাকা, কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে সবসময় তার নিচে 100, বৃদ্ধি পেয়েছে 5%, তাহলে 105 গণিত নিচে 100, কত হবে বের করছি। যদি কত হয়েছে সেটা দেওয়া থাকতো এবং আগে কত ছিল সেটা বের করতে হয়, সেক্ষেত্রে 100 করে নিচে যোগ বিয়োগ করে। ঠিক আছে, কিন্তু কত হবে, পরবর্তীতে কত হবে যখন বের করবো তখন নিচে 100 সবসময়। হ্যাঁ, 10% বৃদ্ধি পাচ্ছে মানে 110, আবার কি হয়েছে, নিচে 100, উপরে 120। ব্যাস, এরকম ভাবে সিরিজটা রেডি করা, এবার কাটাকাটি করা, অ্যান্সার চলে আসবে। এখানে দুটো শূন্য, এখানে 100 কেটে গেল, এখানে 100 কেটে গেল, এখানে আরো দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য এখানে কেটে গেল, একটা শূন্য এখানে কেটে গেল। ঠিক আছে, তাহলে কি আসবে দেখো, 105 গুণিত 11 গুণিত 12। এই গুণটা চালাকির সাথে কিভাবে করা যায়, কি করবে দেখো, 105 গুণিত 11 গুণিত 12কে আগে গুণ করবে না, 105 গুণিত 12 করবে আগে, 11কে আলাদা রাখবে। 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা যেহেতু সহজ, খুবই সহজ, যদি জানা না থাকে তো আমি সেটাও জানিয়ে দিচ্ছি, চিন্তা নাই। তাহলে আমরা এই গুণটা প্রথমে করবো। দেখো, 5 12 60, 60-এর শূন্য, ঠিক আছে, শূন্য আছে, অর্থাৎ 6 সরাসরি চলে আসবে। ঠিক আছে, শূন্য গুণিত 12 মানে কি, শূন্য, আর 6 হাতে ছিল, 6 বসে গেল, 12কে 12 গুণিত 11। ওকে, তাহলে দেখো একটা সংখ্যা পেলাম, 11 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করা সহজ। কি, নাকি শেষের সংখ্যাটা শেষেই বসাও, যেমন আছে, শূন্য ছিল শূন্য, এই দুটো সংখ্যা যোগ করো, তাহলে 0 যোগ 6 6ই হবে। এবার এই দুটো সংখ্যা যোগ করো, 6 আর 2 8। এবার এই দুটো সংখ্যা যোগ করো, 3, যেটা সামনে ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, তাহলে 13,860। ওকে, অর্থাৎ 5%, 10% এবং 20% বৃদ্ধি পাওয়ার পর হবে 13,860 টাকা। 13,860 রয়েছে কোথায়, একটু ভালোভাবে কিন্তু উত্তর করার পর অনেক সময় আমরা ভুল অ্যান্সার দাগিয়ে দিই, কারণ কি, জাস্ট আমরা খেয়াল করি না। দেখো, 13,860 রয়েছে অপশন এ, আবার দেখো 13,680 রয়েছে। ঠিক আছে, 8 এবং 6 জাস্ট চেঞ্জ করা রয়েছে, পজিশন চেঞ্জ করা রয়েছে। অনেক সময় আমরা কিন্তু ভুল অ্যান্সার দাগিয়ে ফেলি সঠিক অ্যান্সার বের করার পরও, তাই এক্সাম হলে এই বিষয়গুলিতে অনেকটা কেয়ারফুল থাকবে। ওকে, চলো দেখছি পরের প্রশ্নে কি বলে।
চিনির বাজার দর 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিলেন, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি কিন্তু শতকরা চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলি সাধারণত চাকরি পরীক্ষায় আসে বারবার, ঠিক আছে? ওই যে পরীক্ষায় কত শতাংশ পাস করলো, ফেল করলো, ইংরেজি অঙ্ক, এই ধরনের অঙ্কগুলি যেমন ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলি কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এবং এই অঙ্কগুলি করার জন্য আমাদেরকে বিশেষ কিছু মনে রাখতে হয় না, একদম খুব সহজে করা যায়। কি বলা আছে দেখো, চিনির বাজার দর 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিলেন। ভালো কথা, কোনো সমস্যা নেই। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? দেখো অনুপাত বের করতে বলেছে। ওকে, আমরা কি করব, পূর্বের পূর্বের লিখে নেব, এভাবে নতুন লিখে নেব, তারপর জাস্ট ডেটাগুলো নিয়ে খেলবো একটু। চিনির বাজার দর 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে পূর্বে যদি 100 ছিল তাহলে এখন কত হয়েছে? 130 হয়েছে। প্রথম ডেটা আমাদের কাজ শেষ, প্রথম লাইন পড়ার পর। এক পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিলেন, পূর্বে যদি 100 টাকা চিনি ব্যবহার করতো তাহলে এখন কত টাকার করে, নাকি 90 টাকার। ব্যাস, রেডি, আমাদের অনুপাত রেডি, একদম রেডি। আমরা এদিকের যে কোনো সংখ্যার সঙ্গে এদিকের যে কোনো সংখ্যার কাটাকাটি করব, আমরা একই দিকের সংখ্যার আবার কাটাকাটি করে দিব না। উভয় পক্ষের সংখ্যার সঙ্গে উভয় পক্ষের সংখ্যা কাটাকাটি করা যাবে, এদিকের সঙ্গে এদিকের। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দিলাম। তাহলে 100, এটা কত হলো? 13 গুণ 9, 117। এটাই হবে অনুপাত, পূর্বের আর নতুনের অনুপাত। কিন্তু 100:117 দেখো অপশন ডি এ রয়েছে, এটা আবার করে দিও না, ঠিক আছে? একটু ভালোভাবে প্রশ্ন পড়বে। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত চেয়েছে। নতুন খরচের জায়গায় আছে 117, পূর্বের খরচের জায়গাতে আছে 100, ঠিক আছে? তাহলে কি হবে? 117 অনুপাত 100 হবে কারেক্ট আনসার, ঠিক আছে? পূর্বের খরচ অনুপাত নতুন খরচ বললে 100 অনুপাত 117 হতো, কিন্তু প্রশ্নে কি বলেছে? নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত, তাহলে নতুন খরচ আগে চলে আসবে, অর্থাৎ 117 আগে চলে আসবে আর 100 পরে চলে যাবে, ঠিক আছে? তাহলে 117 অনুপাত 100 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো এই ধরনের আরো একটি প্রশ্নের সমাধান করা যাক। 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ডালের মূল্য 20% কম হওয়ায় এক পরিবারের ডালের ব্যবহার 20% বৃদ্ধি পায়, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? দেখো পূর্বের, তোমরা যেভাবে লিখবে, আমি আগে পূর্বের রাখছি, পরে নতুন রাখছি। তোমরা যদি নতুন আগে রাখো তাহলে তোমরা নিজেদের মতো ডেটা বসাবে, কোনো সমস্যা নেই। তবে পূর্বের যদি আগে রাখো তাহলে অনেক সময় বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। দেখো পূর্বের খরচ ছিল কত? 100, ডালের মূল্য ছিল 100, প্রথমটা ডালের মূল্য 20% কম হলো। 100 যদি ছিল তাহলে ডালের মূল্য হয়ে গেছে 80, কমেছে যেহেতু। পরিবার ডালের ব্যবহার 20% বৃদ্ধি পায়, পরিবারের ডালের ব্যবহার 20% বৃদ্ধি পায়। আগে যদি 100 টাকার ডাল ব্যবহার করতো তাহলে এখন 120 টাকার ডাল ব্যবহার করে। ওকে, ব্যাস দুটো ডেটা বসে নাও, জাস্ট এদিকের সঙ্গে এদিকের কাটাকাটি করো। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কাটলাম, এদিক থেকে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 100 অনুপাত কত এলো? 8×12=96। ওকে, তাহলে পূর্বের খরচ ও নতুন খরচের অনুপাত এলো 100:96। এবার একটু পড়ে দেখতে হবে যে কি বলেছে প্রশ্নে। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত, তাহলে নতুন খরচটা আগে চলে আসবে, অর্থাৎ 96 আগে চলে আসবে, 100 পরে চলে আসবে, ঠিক আছে? 96 অনুপাত 100, 4 দ্বারা কাটলে 24, 4 দ্বারা কাটলে 25। 96 অনুপাত 100 দেখো অপশনে দেওয়া নেই, 4 দ্বারা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করার পরে দেওয়া রয়েছে, অর্থাৎ 24:25 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 24:25 রয়েছে অপশন সি। ওকে, তো যাই হোক, আজকে বেশ কিছু প্রশ্নের সমাধান করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।